আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশনাল মোশন। একমাত্রিক গতি মানে একটি সরলরেখা বরাবর গতিশীল বস্তুর গতিটাকে আমরা বলছি একমাত্রিক গতি। তো সেগুলো নিয়ে বিশদে এই চ্যাপ্টারে আলোচনা করা হবে। প্রথমে আমাদের জানতে হবে স্থিতি ও গতি কী। এগুলো ক্লাস 9-এ তোমরা পড়েছো। স্থিতি কী? পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সঙ্গে সঙ্গে কোনো বস্তু যদি তার অবস্থানের পরিবর্তন না করে, তখন সেই বস্তুটাকে আমরা বলি স্থির বস্তু, আর তার অবস্থাটাকে বলা হয় স্থিতি অবস্থা। মানে এখানে এ বিন্দুতে একটা বস্তু আছে একটা নির্দিষ্ট সময়ে, কিছুক্ষণ পরে আমি দেখলাম বস্তুটা ওই এ বিন্দুতেই রয়েছে, তার মানে বস্তুটা স্থির অবস্থায় রয়েছে এবং তার অবস্থাটাকে আমরা বললাম স্থিতি অবস্থা। এবারে বস্তুটাকে যে দেখছে তার সাপেক্ষে তার অবস্থাটা বিচার করা হচ্ছে, ওটা পারিপার্শ্বিকের সাপেক্ষে বিচার করা হয়। আর গতি বলতে কী বোঝাচ্ছে না, পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তু তার অবস্থার পরিবর্তন করে, তখন সেটাকে বলা হচ্ছে গতিশীল বস্তু এবং তার অবস্থা মানে গতির অবস্থাটাকে বলা হচ্ছে গতি। তো এগুলো তোমরা ক্লাস 9-এ পড়েছো। এখানে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি, গতি বা স্থিতি এগুলো সবই হচ্ছে আপেক্ষিক, অর্থাৎ পারিপার্শ্বিকের সাপেক্ষে মাপা হচ্ছে। এগুলো পরম স্থিতি বা পরম গতিশীল বস্তু বলে কিছুই হয় না। যেমন পৃথিবীর উপরে একটা বাড়ি রয়েছে, বিল্ডিংটা পৃথিবীর উপরে থাকা একজন ব্যক্তির সাপেক্ষে বিল্ডিংটা স্থির, কিন্তু পৃথিবীর বাইরে থেকেও যদি লক্ষ্য করে এই পারিপার্শ্বিকের সাপেক্ষে মনে হবে যেন বিল্ডিংটা পৃথিবীর সঙ্গে সঙ্গে ঘুরছে, তাহলে বিল্ডিংটা হচ্ছে ওর সাপেক্ষে গতিশীল কিন্তু এই পারিপার্শ্বিকের সাপেক্ষে স্থির। তাই পরম স্থির বা পরম গতিশীল বলে বস্তু বলে কিছুই হয় না। তো এই জিনিসগুলো তোমরা ক্লাস 9-এ পড়েছো, এগুলো আবার প্রথমে আছে, এগুলো পড়বে, নিজেরা পড়বে। এরপরে আছে নির্দেশতন্ত্র। তাহলে এরপর আমাদের জানতে হবে নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স সম্বন্ধে। ফ্রেম অফ রেফারেন্স, নির্দেশতন্ত্র কি? তাহলে বস্তুর স্থিতি বা গতি যে বলার সময় কি বললাম, এগুলো মাপা হয় পারিপার্শ্বিকের সাপেক্ষে। ঠিক একইভাবে কোনো বস্তুর অবস্থান মাপা হয় একটা কোনো বস্তু বা বস্তু সামগ্রীর সাপেক্ষে। যেমন আমরা কোঅর্ডিনেট পড়েছি, লেখচিত্র, মূল বিন্দুর সাপেক্ষে অন্য একটা বিন্দুর অবস্থানকে প্রকাশ করা হয়, তাহলে সেই এক্স ওয়াই অক্ষটাকে বলা হচ্ছে নির্দেশতন্ত্র। তাহলে নির্দেশতন্ত্র হচ্ছে এমন একটা বস্তু বা বস্তু সংস্থা যার সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থান আমরা নির্দেশ করি বা মাপি, সেটাকে বলা হচ্ছে নির্দেশতন্ত্র। এই নির্দেশতন্ত্রগুলোকে মূলত দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে কার্টেজীয় নির্দেশতন্ত্র, আর একটা হচ্ছে পোলার নির্দেশতন্ত্র। কার্টেসীয় নির্দেশতন্ত্র আর পোলার নির্দেশতন্ত্র। কার্টেসীয় নির্দেশতন্ত্র আবার তিন ভাগ আছে, 1D একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, 1D 2D 3D। তাহলে 1D কার্টেসীয় কি না, একটা সরলরেখার উপরে, এটা আমি ধরলাম মূল বিন্দু, এক্স অক্ষ ধরলাম এটা, বা ওয়াই অক্ষ যা ধরতে পারি, একটি সরলরেখার উপরে একটি বিন্দু অবস্থান করছে। এই বিন্দুটার অবস্থান প্রকাশ করার জন্য আমি যদি বলে দিই মূল বিন্দু থেকে এক্স একক দূরে এই সরলরেখার উপরে বিন্দুটা অবস্থান করছে, তাহলে এই বিন্দুটার অবস্থান পরিষ্কারভাবে বোঝানো যাচ্ছে। তাহলে একটা মাত্র ভ্যারিয়েবল রাশি দ্বারা আমরা এই বিন্দুটার অবস্থান, বা একটা মাত্র চলরাশি দ্বারা আমরা এই বিন্দুটার অবস্থান প্রকাশ করতে পারছি। তাহলে এটাকে বলা হচ্ছে 1D নির্দেশতন্ত্র, 1D কার্টেসীয় নির্দেশতন্ত্র। 2Dর ক্ষেত্রে কি হয়, এটা আমি ধরলাম ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই পৃষ্ঠার উপরে একটা বিন্দু, যে কোনো জায়গায় বিন্দু নিলাম পি। তাহলে এই পি বিন্দুর অবস্থান বোঝানোর জন্য আমার দুটো চলরাশির প্রয়োজন হবে। কীভাবে? মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর আমি ধরলাম এক্স একক দূরে, এবং এখান থেকে ওয়াই অক্ষ বরাবর ওয়াই একক দূরে বিন্দুটা অবস্থান করছে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে এক্স ওয়াই। তাহলে এই দুটো চলরাশি এক্স আর ওয়াই, এর দ্বারাই আমরা এই বিন্দুটার অবস্থান প্রকাশ করতে পারলাম। এটা হচ্ছে 2D কার্টেসীয় নির্দেশতন্ত্র, এটা হচ্ছে 1D কার্টেসীয়। 3D কার্টেসীয় কি? 3D কার্টেসীয় হচ্ছে আমি ধরলাম এই পৃষ্ঠার থেকে কিছুটা উপরে এরকম জায়গায় একটা বিন্দু আছে পি, পৃষ্ঠার থেকে উপরে, সেটার অবস্থান, সঠিক অবস্থান প্রকাশ করার জন্য আমার তিনটে স্থানাঙ্কের, তিনটে অক্ষের প্রয়োজন হবে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা আমি ধরলাম জেড অক্ষ। যদি এটা এভাবে এঁকেছি, কিন্তু সেটা আছে কিভাবে, আগেও বলেছি তোমাদের ভেক্টর পড়ানোর সময়, এই অবস্থায় পেন বরাবর এইভাবে লম্বভাবে আছে। তাহলে এই উপরে যদি একটা বিন্দু ভাসমান অবস্থায় থাকে, তার সঠিক অবস্থান বোঝানোর জন্য আমি কী করব, এক্স অক্ষ বরাবর আমি ধরলাম এক্স একক,
ওয়াই অক্ষ বরাবর আমি ধরলাম ওয়াই একক, এবং এখান থেকে উপরের দিকে জেড অক্ষ বরাবর আমি ধরলাম জেড একক দূরে একটা বিন্দু অবস্থান করছে। তাহলে সেই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? সেই বিন্দুটার স্থানাঙ্ক হবে পি এক্স ওয়াই জেড। সেই বিন্দুটার স্থানাঙ্ক হবে পি এক্স ওয়াই জেড। এইভাবে এটাকে আমরা প্রকাশ করতে পারি। তাহলে জেড অক্ষ বরাবর জেড, তাহলে এটা হবে গিয়ে পি এক্স ওয়াই জেড বিন্দু। এটাকে আমরা এভাবে করতে পারি, যদি খাতার তলটাকে আমি এক্স ওয়াই তল ধরি তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, পৃষ্ঠাটা এক্স ওয়াই তল ধরুন, এর উপরে এটা জেড অক্ষ লম্বভাবে এটা আছে, এটাকে আঁকছি এইভাবে। আমি এক্স ওয়াই জেড যেটা খুশি ধরতে পারি, এটা এক্স এটা ওয়াই এটা জেড ধরতে হবে তার কোনো মানে নেই, যেটা খুশি আমি এক্স ওয়াই জেড ধরতে পারি, কিন্তু তাদের মধ্যবর্তী কোণগুলো যেন 90 ডিগ্রি করে হয়। এবারে এক্সের দিকে এক্স আর ওয়াইয়ের দিকে ওয়াই, বিন্দুটা পৃষ্ঠার উপরে আছে, এই বিন্দুটা পৃষ্ঠার উপরে আছে, এর স্থানাঙ্ক কত? এক্স ওয়াই। এবার উপর দিকে জেড আসতে হবে, তার জন্য আমি গেলাম উপর দিকে জেড। তাহলে এই বিন্দুটা হচ্ছে পি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। এটা হচ্ছে, এই দূরত্বটা হচ্ছে এক্স, এই দূরত্বটা হচ্ছে ওয়াই, আর এই দূরত্বটা হচ্ছে জেড। তাহলে এটাকে আমরা বলছি 3D কার্টেসিয়ান। এরপর আসছে পোলার নির্দেশতন্ত্র। পোলার নির্দেশতন্ত্র 1D-তে প্রকাশ করার জন্য আমার একটাই স্থানাঙ্ক লাগছে, সেটা হচ্ছে আর। আর যদি 2D-তে পোলার নির্দেশতন্ত্র আমি বলি 2 ডাইমেনশনাল, তাহলে দুটো অক্ষ, এরপর এখানে একটা পি বিন্দু আছে, এর অবস্থান আমি কার্টেসীয় 2D-তেও প্রকাশ করতে পারি, পোলার 2D-তেও প্রকাশ করতে পারি। কার্টেসীয়তে প্রকাশ করতে হলে আমার কী করতে হবে? এটা এক্স মেপে নিতে হবে, এক্স একক, এটা ওয়াই একক, তার স্থানাঙ্ক হবে এক্স ওয়াই, সেটা হচ্ছে 2D কার্টেসীয়। আর পোলারে কীভাবে প্রকাশ করব? পোলারে প্রকাশ করার জন্য আমার মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্বটা মেপে নিতে হবে, সেটাকে লিখব আর দিয়ে, এবং এই সংযোগকারী সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে যে কোণটা উৎপন্ন করেছে সেটাকে লিখব আমি থিটা। তাহলে মূল বিন্দু থেকে ওই যে বিন্দুর অবস্থান আমি নির্ণয় করছি সেটা যোগ করব, সেটা হচ্ছে আর দূরত্ব, এবং এই সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে কোণটা হচ্ছে থিটা। তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আর থিটা, এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। আর যদি এটা কার্টেসীয় প্রকাশ করতে চাই তাহলে এক্স ওয়াই হবে, তখন এক্স কোণটা হবে, এটা হবে এক্স আর এটা হবে ওয়াই। তাহলে এই একটাই বিন্দু, এর অবস্থান আমি দুভাবে প্রকাশ করতে পারছি, কার্টেসীয়তে প্রকাশ করলে এক্স ওয়াই, আর পোলারে প্রকাশ করতে হলে আর থিটা, এভাবে আমি প্রকাশ করতে পারি। এবারে কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক বা পোলার থেকে কার্টেসীয়তে ট্রান্সফার করা যায়, তার জন্য কি করতে হবে আমাদের? এখানে আমরা এটা একটু ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস করব। কীভাবে কী করব? তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা যে থিটা, এর যদি আমি কস নিই, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে আর, আর এখান থেকে আমি লিখতে পারি এক্স সমান আর কস থিটা। আবার এই কোণটা যদি আমি সাইন নিই তাহলে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে ওয়াই বাই আর, আর ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা। তাহলে এই দুটো মনে রাখলে আমি, যদি আমাকে পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে সেখান থেকে যদি বলে এটাকে কার্টেসীয়তে এর মান কত হবে, তাহলে আমি এই দুটো সূত্র কাজে লাগিয়ে করতে পারবো। পোলার স্থানাঙ্ক দেওয়া আছে মানে আর দেওয়া থাকবে আর থিটা দেওয়া থাকবে, আর কার্টেসীয়তে ট্রান্সফার করতে হলে আমাকে বার করতে হবে এক্স আর ওয়াই, তাহলে এই সূত্রে বসালে আর থিটা যদি দেওয়া থাকে এক্স পেয়ে যাবো, আর থিটা দেওয়া থাকলে ওয়াই পেয়ে যাবো। তাহলে এটা এইভাবে এখান থেকে। এবার উল্টোটা যদি বলে, অর্থাৎ যে কার্টেসীয় দেওয়া আছে মানে এক্স আর ওয়াই দেওয়া আছে, সেখান থেকে আমাকে ট্রান্সফার করতে হবে আর থিটাতে। সেটাকে সহজে করার জন্য এখান থেকেও করতে পারো, বা সহজে করার জন্য এখানে এটা আমি কি লিখব? আর সমান হচ্ছে অতিভুজ সমান হচ্ছে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং ট্যান থিটা আমার আর এর মান দরকার এক্স ওয়াই আকারে, পেয়ে গেলাম, এক্স ওয়াই দেওয়া থাকবে তাহলে সেখান থেকে আর পেয়ে যাবো, আর এক্স ওয়াই দেওয়া থাকবে সেখান থেকে আমার কী পেতে হবে? থিটা পেতে হবে। ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি ওয়াই বাই এক্স। তাহলে এই দুটো যদি মনে রাখি আমি, তাহলে আমি কার্টেসীয় থেকে পোলারে আসতে পারবো, আর এই দুটো সূত্র মনে রাখলে পোলার থেকে কার্টেসীয়তে আমি যেতে পারবো। যেমন কোনো একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি দেওয়া থাকে 5, π/4 আমি ধরলাম, এটাকে কার্টেসীয়তে কত হবে? তাহলে এক্স সমান আমরা জানি আর কস থিটা,
আর এর ভ্যালু দেওয়া আছে 5 cos π/4 সমান 5/√2, আর y সমান আমরা জানি r sin থিটা। তাহলে r sin থিটা, r এর ভ্যালু হচ্ছে গিয়ে 5 sin π/4 সমান 5/√2। তাহলে এটাকে আমি যদি কার্টেসিয়াতে লিখি তাহলে কত হবে 5/√2, 5/4। উল্টোটা এটা যদি দেওয়া থাকে এখান থেকে এখানে যেতে পারবো, এক্স ওয়াই দেওয়া থাকলে আর সমান হয় কত √x² + y², এটা করলে 5 আসবে, এবং tan থিটা সমান হয় y/tan থিটা, আর সমান √x² + y², এটা x এটা y, আর পেয়ে যাবো, আর tan থিটা সমান y/x, y/x, y এর ভ্যালু যা x এর ভ্যালু কেটে যাবে 1 হবে, থিটা আমরা π/4 হবে। এভাবে আমরা ট্রান্সফার করতে পারি। এরপরে দেখবে তোমাদের বইতে আছে পদার্থবিদ্যায় কলনবিদ্যার প্রয়োগ, এটা আমি পরের ক্লাসে আলোচনা করব। এটা হচ্ছে কি এটা অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্সের জিনিস, 11এই তোমরা পড়বে কলনবিদ্যা, ক্যালকুলাস। তো সেই জিনিসটা আমাদের এখানে এই চ্যাপ্টারে কাজে লাগবে। তো ক্যালকুলাস এখনও তোমাদের অঙ্কে হয়নি, হবে। তো এই চ্যাপ্টারটা পড়তে গেলে ক্যালকুলাসের কিছু কিছু জিনিস আমাদের কাজে লাগবে, সেই জিনিসগুলো আমাদের শিখতে হবে। তো সেই ক্যালকুলাসটা নিয়ে পরের দিন আমি একটা আলাদা ভিডিও বানাবো, সেটা তোমরা সেখান থেকে পড়বে। পুরো ক্যালকুলাস আলোচনা করবো না, এটা অনেক তোমরা ম্যাথে পড়বে। জাস্ট এখানে আমাদের এই চ্যাপ্টারে যে যে জিনিসগুলো কাজে লাগবে, ক্যালকুলাসের কিছু সহজ জিনিস, সেগুলো আলোচনা করব। আর পরের দিন গ্রাফগুলো আলোচনা করা হবে। তো আজকে আমি এর পরের জিনিসে আসছি। এরপরে আছে গতি সংক্রান্ত কয়েকটি ভৌত রাশি, এগুলো ক্লাস 9-এ তোমরা পড়েছো, আমি তাড়াতাড়ি সংক্ষেপে বলে যাচ্ছি। প্রথমে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তার একটা বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, এইভাবে গিয়ে এখানে পৌঁছালো বি বিন্দু, তাহলে এর অতিক্রান্ত দূরত্ব কত হবে? এই যে বক্রপথ, পুরোটা দৈর্ঘ্যই হবে গিয়ে তার অতিক্রান্ত দূরত্ব। এই বরাবর যদি আমি একটা সুতো ফেলে দিই, সুতোটা ফেলে এবার সুতোটা সোজা করে দেবো, যে দৈর্ঘ্যটা মেপে নেবো, সেটাই হবে তার অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব কি রাশি? স্কেলার রাশি। এর মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। এর একক হচ্ছে গিয়ে মিটার, সিজিএস এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার। মাত্রা হচ্ছে গিয়ে ক্যাপিটাল এল। এগুলো তোমরা সব জানো, 9-এ পড়েছো, এগুলো জানো। এবার একটা গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনোই শূন্য হতে পারে না। অর্থাৎ বস্তু একটা এখান থেকে যাত্রা স্টার্ট করলো, মানে গতিশীল হলো, মানে সে কিছু না কিছু পথ অতিক্রম করলো, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কখনোই শূন্য হবে না। অতিক্রান্ত দূরত্ব কার শূন্য হয়? স্থির বস্তুর অতিক্রান্ত দূরত্ব শূন্য হয়। এরপর আসছে সরণ। সরণ হচ্ছে কোনো একটা বস্তুর প্রাথমিক অবস্থান আর শেষ অবস্থান এর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, এটাকে বলা হচ্ছে গিয়ে তার সরণ, এবং এর অভিমুখও আছে। তাই সরণ একটি ভেক্টর রাশি, যার মানও আছে, তার সঙ্গে সঙ্গে অভিমুখ হচ্ছে। তার প্রাথমিক অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে বলা হচ্ছে সরণ। এবার সরণ, একটা গতিশীল বস্তু সরণ শূন্য হতে পারে। কীভাবে? যদি মাঠের চারদিকে একজন ছুটে এসে এখানে দাঁড়ালো, প্রাথমিক অবস্থান শেষ অবস্থান একই জায়গায়, সরণ শূন্য, এগুলো তোমরা জানো। এবং এর সরণের একক মাত্রা এগুলো সব এর মতো, অতিক্রান্ত দূরত্বের মতো। কিন্তু এখানে সরণে একটা গতিশীল বস্তু সরণ শূন্য হতে পারে। একটা বস্তু যাত্রা শুরু করেছে মানে যে তার সরণ থাকবেই, সে তার কোনো মানে নেই, থাকতেও পারে নাও পারে। আর কখন অতিক্রান্ত দূরত্ব আর সরণ এর মান সমান হবে? একটা গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব আর সরণের মান কখন হবে? যখন গতিশীল বস্তুটা একটি সরলরেখা বরাবর যাবে, তখন এটাই তার অতিক্রান্ত দূরত্ব, এটাই তার সরণ। তাহলে কখন একটি গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব আর সরণ সমান হবে? যখন বস্তুটি গতিশীল বরাবর, সরলরেখা বরাবর গতিশীল হবে। সরণ হচ্ছে তাহলে কি? প্রাথমিক অবস্থান শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। তাহলে একজন ব্যক্তি এখান থেকে যাত্রা শুরু করলো, আমি বললাম পূর্ব দিকে গেল 5 কিমি, এরপর উত্তর দিকে গেল 2 কিমি, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হবে কত? 5 + 2 7 কিমি। কিন্তু সরণ হবে কোনটা? এটা, √5² + 2² এত কিমি। এগুলো তোমরা ক্লাস 9 করেছো। তাহলে সরণ হচ্ছে প্রাথমিক অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। তাহলে এটা এক ধরনের সরণ প্রবলেম। 2 নম্বরের একটা প্রবলেম বলছি। ধরো একটা আমি ঘনক আঁকছি, ঘনকে সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান, এখান থেকে একটা বস্তু যাত্রা শুরু করলো, ঘনকের এই সাইড বরাবর, এই বাহু বরাবর গেল প্রথমে, তারপরে এই বাহু বরাবর গেল, তারপরে এই বাহু বরাবর গিয়ে এখানে পৌঁছলো। তার সরণ কত হবে? যদি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয়
বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে বস্তুটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, বিতে গেল, বি থেকে যাত্রা শুরু করলো সিতে গেল, সি থেকে যাত্রা শুরু করলো ডিতে গেল। তাহলে তার স্মরণ কত হবে? এই বাহু বরাবর বস্তুটা হেঁটেছে, তাহলে স্মরণ কত হবে? এটা করার জন্য আমি কী করব? এ থেকে ডি সরলরৈখিক দূরত্ব, এ থেকে ডি আমি সরলরৈখিক দূরত্বটা নেব। এই দূরত্বটা কত হবে? এটা তোমরা ভেক্টরে করেছো, ভেক্টর চ্যাপ্টারে। আর ভেক্টর সমান কত হয়? আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস কে ক্যাপ জেড ছিল, এটাই তো আর ভেক্টর ছিল নাকি? সেটা ছিল। তাহলে এর দৈর্ঘ্যটা কত ছিল? মড অফ আর রুট অফ আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ছিল। তাহলে এখানে এক্স এর ভ্যালু কত? এ, বাহুর দৈর্ঘ্য। ওয়াই এর ভ্যালু কত? এ। জেড এর ভ্যালু কত? এ। তাহলে এটা হয়ে যাবে রুট ওভার 3a স্কোয়ার সমান হয়ে যাবে কত? √3a। তাহলে স্মরণটা হবে গিয়ে কত? √3a। তাহলে এটা এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা যদি আমি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ ধরলাম এই বলো, তাহলে এটা হচ্ছে সবগুলোর মানই এখানে যেহেতু ঘনক বলেছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এক্স এর ভ্যালু যা, ওয়াই এর ভ্যালু তা, জেড এর ভ্যালু তাই হবে। তাই এখানে এক্স ওয়াই জেড এর মানগুলো এটা বসে। নেক্সট আর একটা ত্বরণ সংক্রান্ত প্রবলেম দিচ্ছি, প্রশ্নটা লেখো তোমরা খাতায়, যে একটি ক্যাপিটাল আর ব্যাসার্ধ বিশিষ্ট চাকা আর উপর পি একটি বিন্দু, কমা চাকাটি একবার পূর্ণ আবর্তন করলে পি বিন্দুর স্মরণ কত হবে? আবার চাকাটি অর্ধ আবর্তন করলে পি বিন্দুর স্মরণ কত হবে? তাহলে এটা একটা চাকা, ছবিটা দেওয়া আছে প্রশ্নে, এইখানে পি বিন্দুটা দেওয়া আছে এবং চাকার ব্যাসার্ধ দেওয়া আছে আর। বলেছি চাকাটা দুটো প্রশ্ন আছে, একবার পূর্ণ আবর্তন করলে কত পি বিন্দুর স্মরণ কতটা হবে, আর অর্ধ আবর্তন করলে পি বিন্দুর স্মরণ কতটা হবে। পূর্ণ আবর্তন যদি করে, চাকাটা যদি একবার পুরো ঘুরে যায়, তাহলে চাকাটা একবার ঘুরে গেলে চাকাটা পৌঁছে যাবে কোথায়? এখানে। পি বিন্দুটা আবার নিচে, একবার ঘুরলে চাকাটা পি বিন্দুটা আবার নিচেই চলে আসবে। তাহলে পি বিন্দুর স্মরণ এটা কত হবে? এটা যদি এ অবস্থান হয় এটা পি বিন্দু, এটা বি অবস্থান, তাহলে এ বি দূরত্বটা কত হবে? দেখো এই চাকাটার পরিধি কত? 2πr। চাকাটার পরিধি হচ্ছে 2πr। একবার যদি পুনরাবর্তন করে তাহলে চাকাটা কতটা স্মরণ ঘটবে? 2πr স্মরণ ঘটবে। তাহলে এবি ডিস্টেন্সটা হবে 2πr। পি বিন্দুটা ঘুরে এখানে পৌঁছাবে, তাহলে এই দূরত্বটা কত হবে? চাকাটা কতটা দূরত্ব যাবে? তার পরিধি কতটা দূরত্ব যাবে একবার আবর্তন করলে? তাহলে এবি হচ্ছে 2πr। এবার যদি অর্ধ আবর্তন করে তখন ছবিটা কিরকম হবে? পি বিন্দু, ব্যাসার্ধ আর, অর্ধ আবর্তন করলো, তাহলে পি বিন্দুটা কোথায় যাবে? অর্ধেক আবর্তন করলে এখানে পৌঁছাবে, মানে এইখানে পৌঁছাবে। তাহলে চাকাটা তো শুধু এখানে দাঁড়িয়ে আবর্তন করেনি, চাকাটা এখানেও আবর্তন করছে, মানে তার এটা মিশ্র গতির উদাহরণ, তার ঘূর্ণন গতিও আছে আবার রৈখিক গতিও আছে। তাহলে যদি শুধু ঘূর্ণন গতি থাকতো তাহলে অর্ধ আবর্তন মানে পি বিন্দুটা এখানে পৌঁছাতো, আর রৈখিক গতির জন্য পি বিন্দুটা পৌঁছাবে কোথায়? এখানে। তাহলে বি অবস্থান। তাহলে তার স্মরণ কতটা হবে? এইটা। এই দূরত্বটা কত হবে? দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ গঠন করছে। এই দূরত্বটা কত হবে? পূর্ণ আবর্তন করলে যায় 2πr, তাহলে অর্ধ আবর্তন করলে যায় πr।
আর এই ডিস্টেন্সটা কত হবে 2r ব্যাস। আর এটা কত হবে, সরণ হবে এক্ষেত্রে √r পাই r এর হোল স্কোয়ার প্লাস 2r এর হোল স্কোয়ার। আর এটা হচ্ছে অর্ধ আবর্তনের ক্ষেত্রে, আর এটা হচ্ছে পূর্ণ আবর্তন। তাহলে এই ধরনের প্রবলেম সলভ করতে হতে পারে। এরপরে আসছে দ্রুতি। দ্রুতি একটি স্কেলার আছে। দ্রুতি সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এগুলো ক্লাস 9-এ তোমরা পড়েছো। এর একক হচ্ছে এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড, সিজিএস পদ্ধতিতে সেমি পার সেকেন্ড, মাত্রা হচ্ছে LT⁻⁻1। তা এরপরে আসছে গড় দ্রুতি। গড় দ্রুতি সমান হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। আমি ধরলাম একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করে t1 সময়ে L1 দূরত্ব গেল, t1 সময়, তারপরে t2 সময়ে L2 দূরত্ব গেল। এর প্রথমে L1 গেছিল, তারপরে L2, তারপরে আবার t3 সময়ে L3 দূরত্ব গেল। তাহলে এখানে আমি দেখি এটা হচ্ছে অসম বেগের, অসম দ্রুতির উদাহরণ। তার কারণ কি, যদি t1 সমান t2 সমান t3 হয়, যদি t1 সমান t2 সমান t3 হয়, তাহলে এটা একটা অসম বেগের উদাহরণ। তাহলে আমি দেখবো t1 দুটো তিনটেই আমি ধরলাম 1 ঘন্টা, t1 এর মানও 1 ঘন্টা, t2 এর মানও 1 ঘন্টা, t3 এর মানও 1 ঘন্টা। তাহলে প্রথম 1 ঘন্টায় বেশি দূরত্ব গেছে, পরের 1 ঘন্টায় কম দূরত্ব গেছে, তারপরে আরেকটু বেশি গেছে। তাহলে এটাকে আমরা বলছি অসম দ্রুতি। এই ক্ষেত্রে আমরা বার করি কি গড় দ্রুতি। গড় দ্রুতি সমান হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। মোট অতিক্রান্ত দূরত্ব কত এখানে এই ছবি অনুসারে L1 প্লাস L2 প্লাস L3 বাই মোট সময় এই ছবি অনুসারে কত t1 প্লাস t2 প্লাস t3। এটা হচ্ছে গড় দ্রুতি। এরপরে হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে কোনো একটা মানে যে কোনো মুহূর্তে, কোনো একটা মুহূর্তে, তাহলে এই যাত্রাপথে আমি বললাম এই বিন্দুতে তার দ্রুতি কত, সেটাই হবে তার তাৎক্ষণিক দ্রুতি। আর গড় দ্রুতিকে একটা নির্দিষ্ট সময়ের অবকাশ, অর্থাৎ এখান থেকে গড় দ্রুতি মাপা শুরু করেছি এত সময়, তো সময়ের অবকাশটা কত t1 প্লাস t2 প্লাস t3 সময়ে আমি গড় দ্রুতি বার করলাম। তাই গড় দ্রুতি বার করা হয় একটা নির্দিষ্ট বড় সময়ের ব্যবধানের অবকাশে, কিন্তু তাৎক্ষণিক দ্রুতি বার করা হয় কত, একদম ক্ষুদ্র, তাৎক্ষণিক মানে একদম ক্ষুদ্র সময়ের। তাহলে এটা ছোট হতে, এই ব্যবধানটা, এই যে সময়ের ব্যবধান t1 প্লাস t2 প্লাস t3, এটা ছোট হতে 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 যখন এইখানে পৌঁছাবে, দুদিক থেকে এইখানে পৌঁছাবে, অর্থাৎ ব্যবধানটা কত হয়ে যাবে, প্রায় শূন্যের কাছাকাছি, একটা নির্দিষ্ট বিন্দু, মানে এই সময়ের অবকাশ ছোট হতে 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 একদম কাছে পৌঁছে গেল, মানে শূন্য নয়, ব্যবধানটা একদম শূন্য নয়, কিন্তু শূন্যের খুবই কাছাকাছি। তাহলে সেই ধরনের ক্ষেত্রে আমরা বার করি তাৎক্ষণিক দ্রুতি। এরপর আসছে বেগ। বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। এটা ভেক্টর রাশি, এটা ভেক্টর রাশি। এর মাত্রা একটা দ্রুতির মতো, এগুলো ক্লাস 9-এ পড়েছে, এগুলো পড়বে ওখান থেকে। বেগের ক্ষেত্রে একইভাবে গড় বেগ আসবে, তাৎক্ষণিক বেগ আসবে। তাহলে গড় বেগ বার করা একটা বড় সময়ের ব্যবধানের অবকাশে, তাৎক্ষণিক বার করা হয় সময়ের অবকাশটা ছোট হতে 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 যখন একদম শূন্যর কাছাকাছি, অর্থাৎ যে কোনো একটা মুহূর্ত, ক্ষণিকের মুহূর্ত, সেইখানে তার বেগ, সেটাকে বলছি তাৎক্ষণিক বেগ। তাহলে এগুলো এখান থেকে পড়বো। সেই সরণের মধ্যে, যেহেতু সরণ শূন্য হতে পারে, মানে একটা চলমান বস্তুর বেগও শূন্য হতে পারে, কিন্তু যেহেতু অতিক্রান্ত দূরত্ব একটা চলমান বস্তুর কখনোই শূন্য হয় না, তাই গড় দ্রুতি বা দ্রুতি একটা কখনোই শূন্য হবে না চলমান বস্তু। এরপরে আসছে ত্বরণ, মন্দন, এগুলো ক্লাস 9-এ পড়েছে। ত্বরণ, কোনো একটা বস্তু যদি ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে, তখন তার বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। ত্বরণ এস সমান হচ্ছে v মাইনাস ইউ বাই টি, যেখানে v হচ্ছে অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, টি হচ্ছে সময়। অর্থাৎ একটা বস্তু ইউ বেগ নিয়ে চলছিল, টি সময় পরে তার বেগ বেড়ে হলো ভি, তাহলে সে ক্রমবর্ধমান বেগ নিয়ে যাচ্ছে, তাহলে তার ত্বরণ থাকবে। ত্বরণ এস সমান হচ্ছে v মাইনাস ইউ বাই টি। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাত্রা হচ্ছে LT⁻²। এটা ভেক্টর রাশি, এগুলো তোমরা ক্লাস 9-এ পড়েছো, আবার এখান থেকে পড়বে। এখানেও আছে তাৎক্ষণিক গড় ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ, এগুলো আছে। তাহলে গড় ত্বরণের গড় মানে কি, একটা বড় সময়ের ব্যবধানে, আর তাৎক্ষণিক মানে সময়ের ব্যবধান ছোট হতে 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 যখন শূন্যের কাছাকাছি, শূন্য নয় শূন্যের কাছাকাছি, ওই ক্ষণিকের মুহূর্তে যে ত্বরণ, সেটাকে বলা হবে তাৎক্ষণিক ত্বরণ। এগুলো তোমরা ওখান থেকে পড়বে। আর মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ। মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয় যখন বেগ ক্রমশ হ্রাস পায়, অর্থাৎ ইউটা বড়, ভিটা ছোট, প্রাথমিক বেগটা বড়, আস্তে আস্তে বেগ কমে ভিটা ছোট হয়েছে, তাহলে ইউ মাইনাস ভি বাই টি হবে।
এগুলো ক্লাস 9-এ পড়েছে, ওখান থেকে পড়ব। এরপরে তো আমাদের বইতে দেখতে পাচ্ছি লেখচিত্রের সাহায্যে গতির প্রকাশ, সেটা পরের ক্লাসে আমি আলোচনা করব। তার আগে আমি এখানে ধ্রুবক ত্বরণ সহ গতিশীল বস্তুর গতির সমীকরণগুলো ক্লাস 9-এ পড়েছো, আর একবার বলে দিচ্ছি। ধ্রুবক ত্বরণ সহ কি কি? ভি সমান ইউ প্লাস এটি, 2 নম্বর এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, 3 নম্বর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, আর 4 নম্বর এস এন সমান ইউ প্লাস হাফ এ ইন্টু 2n মাইনাস 1, যেখানে ভি মানে অন্তিম বেগ, ইউ মানে প্রাথমিক বেগ, এ মানে ত্বরণ, টি মানে সময়, এস মানে অতিক্রান্ত দূরত্ব, আর এস এন মানে এন-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখানে এন হচ্ছে কততম সময় সেটা হচ্ছে, আর টি মানে সময়। তাহলে এগুলো তোমরা এখান থেকে। আর সমবেগের ক্ষেত্রে কি হয়? সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে, সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এর সমান হয় ভিটি। প্রাসের গতির ক্ষেত্রে তোমরা করেছিলে যে ওই এক্স অক্ষ বরাবর প্রাসের এই দিকে যখন যাচ্ছিল বস্তুটা সমবেগে যাচ্ছিল, তখন তার অতিক্রান্ত দূরত্ব কীভাবে বের করেছো? বেগ সঙ্গে সময় গুণ করে দিয়েছো, উড্ডয়নকালের সঙ্গে বেগ, এই দিক বরাবর বেগ, এদিকটা সমবেগ। এবার এই সমীকরণগুলো গ্রাফিক্যালি আমরা প্রমাণ করতে পারি, ক্লাস 9-এ করেছিলে তোমরা, এটা তোমরা বাড়িতে করবে, এই 4টে সমীকরণের প্রমাণ। তাহলে কীভাবে করবে? এই দিক বরাবর নিলাম টি সময়, এই দিক বরাবর নিলাম বেগ, তাহলে এইরকম হয় সমত্বরণে গতিশীল বস্তুর গ্রাফ, এরকম হয়। গ্রাফ নিয়ে একটা ক্লাস আমি আলাদা করে আলোচনা করবো পরের ক্লাস, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক গ্রাফ। তো এই আজকে যেগুলো সব পড়ালাম এগুলো সবই তোমাদের জানা জিনিস, আবার একবার ঝালিয়ে নেবে তোমরা। এর পরের যে ক্লাসগুলো আসবে এই চ্যাপ্টারের, সেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট জিনিস আসবে। আর আজকের জিনিসগুলো প্রায় তোমাদের সবই জানা জিনিস। তো এটা হচ্ছে সমত্বরণে গতিশীল বস্তুর লেখচিত্র, যার প্রাথমিক বেগ আছে, অর্থাৎ সময় যখন শূন্য তখন প্রাথমিক বেগ এটা হচ্ছে ইউ, প্রাথমিক বেগ ইউ, এ বি, তাহলে ও এ হচ্ছে প্রাথমিক বেগ। অন্তিম বেগ টি সময় পর এখানে পৌঁছেছে, এখানে, তাহলে অন্তিম বেগ এটা, নাম দিলাম সি, বি সি হচ্ছে অন্তিম বেগ। এবারে সমবেগে গতিশীল বস্তুটা বেগ সময় লেখচিত্রের নতি কি প্রকাশ করে? ত্বরণ প্রকাশ করে। তাহলে নতি কিভাবে পাবো? না, এই সরলরেখাটা এই অনুভূমিকের সঙ্গে যে অনুভূমিকের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা করেছে, সেই কোণটা যদি থিটা হয়, তার ট্যানজেন্ট যদি নিই ট্যান থিটা, সেটাই হচ্ছে কি এই সরলরেখার নতি। তাহলে এ বি এর নতি হচ্ছে ট্যান থিটা, সমান সেটাই হচ্ছে গিয়ে ত্বরণ। বেগ সময় লেখচিত্রের নতি কি প্রকাশ করে? ত্বরণ। তাহলে এ সমান হচ্ছে ট্যান থিটা। তাহলে এ সমান ট্যান থিটা লম্ব বাই ভূমি, লম্ব মানে এটা যদি ডি নাম দিই, বিডি বাই এডি। এইভাবে এগুলো কাজে লাগিয়ে তোমরা এই প্রমাণগুলো করবে, কীভাবে বলে দিচ্ছি সব। তাহলে এই লেখচিত্র নিয়ে, লেখচিত্র খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বিভিন্ন লেখচিত্র নিয়ে একটা ক্লাস আলোচনা আমি পরের দিন করবো। তাহলে এটা হচ্ছে কি নতি ট্যান থিটা এ সমান হচ্ছে বিডি বাই এডি, সমান বিডিটা আমি লিখতে পারি ভিসি মাইনাস সিডি বাই এডি। বিসি মানে কি? বিসি মানে অন্তিম বেগ পুরোটা, মানে ভি মাইনাস সিডি, সিডি মানে হচ্ছে কি কোনটা? এটা মানে এইটা, মানে ইউ বাই এডি, এডি মানে হচ্ছে এখান থেকে এখানে সময় টি, তাহলে টি, তাহলে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। আর এখান থেকে প্রমাণ করে দিতে পারি ভি সমান, এটা গুণ করে চলে আসবে ভি সমান, একটা সমীকরণ প্রমাণ হয়ে গেল, প্রথম সমীকরণ প্রমাণ হয়ে গেল গ্রাফিক্যালি। তাহলে এখানে মনে রাখতে হবে কি, সমত্বরণে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র হয় এইরূপ। প্রাথমিক বেগ আছে, যদি প্রাথমিক বেগ শূন্য হতো লেখচিত্রটা স্টার্ট হতো এখান থেকে। এই লেখচিত্র নিয়ে অনেক ধরনের লেখচিত্র হয় এবং প্রচুর প্রশ্ন হয়, বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষাও, যেই জয়েন্ট এন্ট্রান্সে প্রচুর প্রশ্ন লেখচিত্র থেকে আসে। তাই লেখচিত্র নিয়ে আমি পরের দিন একটা আলাদা করে ক্লাস আলোচনা করব। তাহলে এখন প্রথম সমীকরণটা আমার প্রমাণ হয়ে গেল। এরপর দ্বিতীয় সমীকরণ এস সমান ইউটি প্লাস এটি। এবার বেগ সময় লেখচিত্রের দ্বারা আবদ্ধ এরিয়া বা ক্ষেত্রফল প্রকাশ করে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এস সমান হচ্ছে ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান, মানে ও এ বি সি ট্রাপিজিয়াম সমান, এটাকে আমি ভেঙে নিচ্ছি ট্রাপিজিয়ামটাকে, ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ও এ ডি সি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ
এ বি ডি এর ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য মানে এখানে টি, প্রস্থ মানে ইউ। এই আয়তক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থ, তাহলে ইউটি প্লাস ত্রিভুজ এবিডি। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি মানে এটা টি, ইন্টু উচ্চতা মানে এটা। এটা মানে কত? বিডি। বিডি মানে আমি কি লিখতে পারি? ভি মাইনাস ইউ। বিডি সমান কি কত? ভি মাইনাস ইউ। তাহলে বিডি যে লিখতে পারি ভি মাইনাস সমান ইউটি প্লাস হাফ টি ইন্টু আর ভির জায়গায় 1 নম্বর সমীকরণ থেকে কি বসাতে পারি? ভির জায়গায় বসাতে পারি ইউ প্লাস এটি মাইনাস ইউ। এই মাইনাস ইউটা প্লাস ইউ মাইনাস ইউ কেটে গেল। ভির জায়গায় আমি কি বসালাম? 1 নম্বর সমীকরণ থেকে ইউ প্লাস এটি। তাহলে এটা চলে এলো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা আমার এস সমান, এটা আমার প্রমাণ হয়ে গেল লেখচিত্র থেকে সেকেন্ড সমীকরণ। তাহলে থার্ড সমীকরণ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। এটা প্রমাণ যদি করতে হয়, এটা এগুলো সব তোমরা নিজেরা করবে। 2as এখান থেকে স্টার্ট করবো। 2, আচ্ছা হ্যাঁ, 2 ইন্টু এ। এ মানে কোনটা? এ মানে হচ্ছে বিডি বাই এডি সমান কত? বিসি মাইনাস সিডি বাই এডি সমান কত? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এর জায়গায় লিখবো ভি মাইনাস ইউ বাই টি ইন্টু এস। এস মানে হচ্ছে এই ট্রাফিজিয়ামটার ক্ষেত্রফল। ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল সূত্র হচ্ছে গিয়ে কি? সেটা আমি কাজে লাগাবো। সূত্রটা কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুগুলো দৈর্ঘ্য। সমান্তরাল বাহু দৈর্ঘ্য ইউ, আর একটা হচ্ছে এটা ভি। তাহলে ভি প্লাস ইউ ইন্টু তাদের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব যেটা এডি। এডি মানে হচ্ছে টি। তাহলে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? সমান্তরাল হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর দৈর্ঘ্য ইন্টু মানে সমান্তরাল বাহু দুটোর সমষ্টি ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর সমষ্টি ভি প্লাস ইউ ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব টি সমান এই টু কেটে গেল, এইটি কেটে গেল, ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ মানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার और ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। এটা আমার 3 নম্বর সূত্র গ্রাফিক্যালি প্রমাণ হয়ে গেল। এগুলো তোমরা আইনে করেছো, আবার এগুলো ভালো করে লিখে করবে। নেক্সট 4 নম্বর সূত্রটা আমাকে গ্রাফিক্যালি প্রমাণ করতে হবে। এটার জন্য আরেকটা আলাদা গ্রাফ আঁকতে হবে। তাহলে প্রথম 3টে প্রমাণ করার জন্য একটা লেখচিত্র থেকে আমি 3টে প্রমাণ করে দিলাম। এসএনটা প্রমাণ করার জন্য আমাকে এটা আলাদা একটা গ্রাফ আঁকবো। সেই সমতরণে গতিশীল বস্তু প্রাথমিক বেগ ইউ ও এ, এটা এন সময়, হ্যাঁ সেখানে টি সময় ছিল, এখানে এন সময় পরে আমি ধরলাম বস্তুটা এখানে পৌঁছেছি বি বিন্দু, মানে এখানে বি বিন্দুতে নয়, মানে লেখচিত্রটা বি এর বি বিন্দু। তাহলে এটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে সময় অক্ষ, এটা বেগ অক্ষ। লেখচিত্রের অক্ষগুলো দেওয়া খুব ইম্পর্টেন্ট, অক্ষ না দিলে কিছুই বোঝা যাবে না। তাহলে বেগ অক্ষ এখানে, এবারে এটা এখান থেকে এখানে আমি ধরলাম এন সেকেন্ড। তাহলে এন সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে না এই ক্ষেত্রফলটা, কারণ অতিক্রান্ত দূরত্ব বেগ সময় লেখচিত্রের এরিয়াটাই বোঝায় ক্ষেত্রফল। তাহলে এন সময় অতিক্রান্ত মোট দূরত্ব হচ্ছে এটা, কিন্তু আমার বার করতে হবে এসএন। এসএন মানে এনএথ টাইমে, অর্থাৎ এন তম সেকেন্ডে, এন সেকেন্ডে নয়, এন তম সেকেন্ডে। এন তম মানে কত? এন মাইনাস 1 সেকেন্ডে আমি ধরলাম এতটা, এন মাইনাস 1। তাহলে এন তম সেকেন্ড মানে কি? এই এরিয়াটা ক্ষেত্রফল, এই ডট 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 দিচ্ছি। তাহলে এন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বার করতে হলে আমাকে এই এরিয়াটার ক্ষেত্রফল বার করতে হবে। এটা করবে, সেটা পুরোটা ক্ষেত্রফল বিয়োগ করবে, এটা চলে আসবে। এভাবে তোমরা এটা প্রমাণটা করবে নিজেরা, এই 4টা সমীকরণ গ্রাফিক্যালি প্রমাণ করবে। এরপরে যদি উল্লম্বভাবে গতিশীল বস্তু হয়, তাহলে এই সমীকরণগুলোয় ত্বরণ এর বদলে কত বসবে? জি বসবে। মানে একটা বস্তুকে উপর থেকে আমি নিচে ছেড়ে দিলাম, ইউ প্রাথমিকভাবে ছেড়ে দিলাম, তাহলে উপর থেকে উল্লম্বভাবে উপর থেকে নিচে, ছাদ থেকে একটা বস্তুকে আমি ফেলে দিলাম, একটা পাথর ফেলে দিলাম, তাহলে কি হবে? অভিকর্ষীয় ত্বরণ সহ নিচে নামবে, এটা তখন হয়ে যাবে জি। আর যদি নিচ থেকে উপরে ছুঁড়ে উল্লম্ব হবে, তখন মন্দন হবে, ওগুলো মাইনাস হবে, আর এটা হবে জি। তাহলে এগুলো এই চ্যাপ্টারের মোটামুটি থিওরি এইগুলো কাজে লাগে। এই থিওরিগুলো টোটালটাই তোমরা আগে পড়েছো, তাই আবার পুরোটাই আমি একদিনে বলে দিলাম। কিন্তু এরপরে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস আসবে, বিভিন্ন ধরনের গ্রাফ, বেগ সময় গ্রাফ, সরণ সময় গ্রাফ, ত্বরণ সময় গ্রাফ, সেগুলো অ্যানালাইসিস করতে হবে গ্রাফগুলো। আর এইগুলো কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের অঙ্ক করতে হবে, তো সেগুলো একে একে আলোচনা করব। আর অঙ্ক করার জন্য এখানে ক্যালকুলাস বা অবকরণ কাজে লাগবে, যেটা তোমরা গণিতের জিনিস, তোমরা গণিতের ডিটেলসে পড়বে। তার কিছু কিছু জিনিস আমি যেগুলো কাজে লাগবে পরের ক্লাসে আলোচনা করব। তাহলে তোমরা এখন কি করবে? এই যতটা পড়ালাম এটা ভালো করে পড়বে, পুরোটাই প্রায় তোমাদের জানা জিনিস, 9-এ পড়ে এসছো, আবার একবার ঝালিয়ে নেবে। এরপর এখান থেকে আমরা পরবর্তী ক্লাসগুলোয় যাব।